এমন এক রহস্যময় বোতল যাতে থাকা তরল পান করলে মানুষ অন্ধ হয়ে যেত। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আওয়াজ, মৃত্যুবাসীর সুর শুনেছেন কখনো? বহু বছর আগে এলিয়েনদের দ্বারা লেখা হয়েছিল এই বইটি, যেটি আছে পৃথিবীতেই। এখন আমরা নিজেদের যতটা না আপডেট মনে করি, ভাবি জ্ঞান বিজ্ঞান অনেক উন্নত, কিন্তু প্রাচীনকালের এমন সব ঘটনা, এমন সব জিনিস আছে যা বর্তমানকেও পেছনে ফেলে দেবে। নাম্বার 1, যে বোতলের তরল পান করলে মানুষ অন্ধ হয়ে যেত। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে মাদক বিরোধী অভিযান। প্রতিদিনই ধরা পড়ছে মাদক ব্যবসায়ীরা, নিহত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে। তেমনি আমেরিকায় মাদকের বিরুদ্ধে আইনি হস্তক্ষেপের ইতিহাস বহু পুরনো। 1920 সালে মার্কিন প্রশাসন অত্যন্ত মহৎ উদ্দেশ্য সামনে রেখে সংবিধানে সংশোধনী পাশ করে দেশব্যাপী সকল প্রকার নেশাজাতীয় পানীয় উৎপাদন এবং ক্রয় বিক্রয় নিষিদ্ধ করে। এর পেছনে যুক্তি ছিল অ্যালকোহলের কারণে মার্কিন সমাজে ধর্ষণ, চুরি, বিবাহ বিচ্ছেদ সহ নানা প্রকার স্বাস্থ্য সমস্যা বাড়ছে, তাই সমাজকে রক্ষা করতে করা হলো নতুন আইন। কিন্তু ফলাফল হলো তার বিপরীত। 1 বছরের মধ্যে আমেরিকায় অ্যালকোহল গ্রহণের হার আগের চেয়ে দ্বিগুণ হয়ে গেল। প্রকাশ্যে বিক্রি করতে না পেরে মদ ও অন্যান্য নেশাজাতীয় তরলের বিশাল কালোবাজার গড়ে উঠল। এমনকি তখন মানুষ বই, ফল, আবার লাঠিতেও লুকিয়ে মদ খেত। তখন ফার্মেসিতে বিক্রি শুরু হয় এই অ্যালকোহল, কারণ অনেক ড্রাগই মেডিসিন হিসেবে ব্যবহৃত হয়, আর বেশিরভাগ ড্রাগই প্রথমে মেডিসিনের কাজে ব্যবহৃত হতো। পরে আস্তে আস্তে মানুষ সেটিকে নেশার কাজে ব্যবহার করা শুরু করে। অ্যালকোহল বন্ধের পর সহজলভ্য মাদক ক্রয় করতে না পেরে অনেকে হেরোইন, কোকেইন, ফেন্সিডিলের মতো আরো গুরুতর মাদকের উপর নির্ভরশীল হয়ে পড়ল। ফলে সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড অনেক বেড়ে গেল, আর কড়াকড়ির কারণে অ্যালকোহলের দাম বৃদ্ধি পেল অনেকাংশে। তাই অধিক মুনাফা অর্জনের জন্য অনেক মানুষ নতুন করে অ্যালকোহল উৎপাদন ও বিক্রয়ের সাথে যুক্ত হলো। কিছু করেই মার্কিন প্রশাসন এটি থামাতে পারছিল না, আর তখন কিছু ব্যবসায়ীরা উড অ্যালকোহল তৈরি করা শুরু করে দেয়। উড অ্যালকোহল নামের কারণ এই যে একসময় কাঠের অন্তর্ধূম পাতনের দ্বারা অ্যালকোহল প্রস্তুত করা হতো। একে মিথাইল অ্যালকোহলও বলা হতো। কার্বন মনোক্সাইডের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ার সাহায্যে বাণিজ্যিকভাবে মিথাইল অ্যালকোহল প্রস্তুত করা হয়। এখন ভেজাল মদে অসাধু ব্যবসায়ীরা মিথানল মিশিয়ে দেয়, কিন্তু সেই সময় সরকার এটির অনুমোদন দিয়েছিল, আর এটি খেয়ে 1926 সালে ক্রিসমাসে প্রায় 65 জন মারা যায়। এরপর 1927 সালে সরকারের অনুমোদিত এই অ্যালকোহল পান করে মোট 750 জন নিউ ইয়র্ক সিটিজেন মারা গিয়েছিলেন। এমনকি বহু মানুষ পঙ্গু হয়ে গিয়েছিল, হাজার হাজার মানুষ অন্ধ হয়ে গিয়েছিল। প্রায় 4 থেকে 12 গ্রামের মতো বিশুদ্ধ মিথানল সরাসরি সেবন করলে একজন মানুষ অন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সেই সব অ্যালকোহলে এটি আরো বেশি পরিমাণে ছিল। তবে ব্যক্তিভেদে এর চেয়ে কম পরিমাণ বিশুদ্ধ মিথানল গ্রহণেও মানুষের অন্ধ হয়ে যাওয়া বা মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু 1926 সালে যখন মার্কিন প্রশাসন একবারের অ্যালকোহল পান করা বন্ধ করতে পারছিল না, তখন তারা এই বিষয়ের অনুমোদন দেয় যাতে তাও মানুষ অ্যালকোহল পান করা কমিয়ে দেয়। কিন্তু এতেও কোনো লাভ হলো না। পুরুষেরা শুরু করে আন্দোলন। এছাড়া যুক্তরাষ্ট্রের অনেক মানুষ, বিশেষ করে যারা সচ্ছল এবং সুবিধাভোগী, তারাই আইন একেবারে মানত না। এমনকি প্রেসিডেন্ট ওয়ারেন হার্ডিন নিজেও নাকি হোয়াইট হাউসে প্রকাশ্যে মদ পরিবেশন করতেন। অন্যদিকে যেরকম বেআইনিভাবে মদ বেচা কেনা হচ্ছিল, তাতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হতে শুরু করলো। 1930 সালে ওয়াল স্ট্রিটের শেয়ার বাজারে ধস নামলো, শুরু হলো মহামন্দা। আর তখন ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট প্রেসিডেন্ট প্রার্থী হয়ে প্রতিশ্রুতি দিলেন যে তিনি নির্বাচিত হলে মদের উপর নিষেধাজ্ঞা তুলে নেবেন। 1932 সালের নির্বাচনে জয়ী হওয়ার 1 বছর পরই তিনি তুলে নিলেন এই নিষেধাজ্ঞা। তবে সেই বিফল চেষ্টার 100 বছর পরও যুক্তরাষ্ট্রে কিছু মানুষ এখনো স্বপ্ন দেখে কোনো একদিন মদ আবারও নিষিদ্ধ হবে। নাম্বার 2, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আওয়াজ, এই মৃত্যুবাসীর সুর। রাতের বেলা অন্ধকারে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটার সময় হঠাৎ কোনো আওয়াজ শুনলে ভয়ের আর অন্ত থাকে না। শ্মশান বা গোরস্থানে রাতের আসমান চিরে দেওয়া নিশাচর কোনো পাখির ডাক শুনলে তো জান বেরিয়ে যাওয়ার উপক্রম হয়। সেখানে মেক্সিকোর প্রাচীন ও বিলুপ্ত অ্যাজটেক সভ্যতাই তৈরি করেছিল সব থেকে ভয়ঙ্কর শব্দকে। এই আওয়াজ অ্যাজটেক ডেথ হুইসেলের। ঠিক কি কাজে এই বাঁশি ব্যবহৃত হতো তা আজ পর্যন্ত জানা যায়নি।
বেশ কিছু প্রত্নতত্ত্ববিদদের মতে শত্রুপক্ষকে ভয় দেখানোর জন্য এই বাঁশি ব্যবহার করা হতো। আবার কেউ কেউ মনে করতেন অ্যাজটেক সভ্যতায় নরবলি দেওয়ার সময় এই বাঁশি বাজানো হতো। 1999 সাল নাগাদ প্রত্নতত্ত্ববিদরা এক কঙ্কাল খুঁজে পান যার হাতে ছিল একটি ডেথ হুইসেল। এই কঙ্কালটি পাওয়া যায় বাতাসের দেবতার মন্দিরে, তাই অনেকে মনে করেন এই বাঁশি বাজিয়ে বাতাসকে আহ্বান করা হতো। ডেথ হুইসেলের রহস্য তাই আজও রহস্যই রয়ে গেছে। এই হচ্ছে পিনিক পাই সাইকোলজির আজকের ভিডিওর টপিক হচ্ছে মেয়েরা আসলে ছেলেদের কাছ থেকে কি চায়। এই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন, সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। নাম্বার 3, রহস্যময় লোহার পিলার। 1600 বছর বয়স হয়েছে এক লোহার পিলারের, অথচ তাতে মরিচা ধরেনি আজ পর্যন্ত। কেন এমন একটি লোহার পিলার বানানো হয়েছিল তা সঠিকভাবে জানা যায়নি। এটি রয়েছে ভারতের দিল্লিতে। 27 ফুট উঁচু এই পিলারটির ওজন 6 টনেরও বেশি। হাজার বছর ধরে খোলা বাতাসে উন্মুক্ত এই লোহার পিলারে এতটুকু মরিচা পড়েনি। পিলারটি 7.3 মিটার লম্বা, গোড়ার দিকে ব্যাস 48 সেন্টিমিটার, সরু মাথার মাপ 29 সেন্টিমিটার এবং ওজন প্রায় 6.5 টন। অবাক করা বিষয় হচ্ছে হাজার বছরেরও বেশি বয়স এটির, তবে এটির গঠন শৈলী মোটেও বিকৃত হয়নি, এমনকি ক্ষয়ও হয়নি। পিলারটি বিশেষ প্রক্রিয়ায় চাপ দিয়ে তৈরি করা হয়েছে এবং এতে ব্যবহার করা হয়েছে 92% খাঁটি লোহা। লোককাহিনী মতে পিলারটি অলৌকিকভাবে কুতুব কমপ্লেক্সে চলে এসেছে, কেউ এটি নিয়ে আসেনি। আর এই পিলারকে কেন্দ্র করে কুতুবউদ্দিন নির্মাণ করেছেন কুতুব কমপ্লেক্স। তাছাড়া পিলারটি অন্য অনেক জায়গায় অনেকেই দেখেছেন বলেও লোকশ্রুতি আছে। স্তম্ভটির প্রাথমিক অবস্থান কোথায় ছিল সেটি নিয়ে বিতর্ক এখনো চলমান। স্তম্ভটির গায়ে বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় অনেক কিছু লেখা হয়েছে। সবচেয়ে প্রাচীন লেখাটি হচ্ছে গুপ্ত যুগে ব্রাহ্মী লিপিতে সংস্কৃত ভাষায়, আর এইসব কারণে এখনো পিলারটি মানুষকে সমানভাবে বিস্মিত করে আসছে। নাম্বার 4, রোয়ানক কলোনি। 1600 শতাব্দীর শেষের দিকের কথা। রানী এলিজাবেথ উত্তর আমেরিকায় ইংরেজদের স্থায়ী বন্দোবস্ত করার উদ্দেশ্যে রোয়ানক আইল্যান্ড স্থাপন করেন, বর্তমানে যা উত্তর ক্যারোলিনার একটি অংশ। একে বলা হতো রোয়ানক কলোনি। এই কলোনির কাহিনী শুনলেই আপনার মনে পড়বে অ্যাটলান্টিসের কথা। অনেকটা সেরকমই এর কাহিনী। অ্যাংলো স্প্যানিশ যুদ্ধের পর এই কলোনির বাসিন্দারা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়, যার কারণে একে দ্য লস্ট কলোনির নাম দেওয়া হয়। বিংশ শতাব্দীতে এসেও সেই কলোনির বাসিন্দাদের সঙ্গে কি হয়েছিল, কিভাবে হয়েছিল, তাদের এভাবে হঠাৎ করে হারিয়ে যাওয়ার কারণ কি তা কিছুই জানা সম্ভব হয়নি। এই কারণেই রোয়ানক কলোনি এখনো মানুষের নিকট রহস্যই রয়ে গেছে। নাম্বার 5, এলিয়েনদের লেখা বই রয়েছে এই পৃথিবীতে। আজ থেকে 100 বছর আগে রহস্যময় এই পাণ্ডুলিপিটি পাওয়া যায়। পলিশ আমেরিকান পুস্তক বিক্রেতা প্রত্নতাত্ত্বিক উইলফ্রেড ভয়েনিচ 1912 সালে এক নিলামের মাধ্যমে এই পাণ্ডুলিপিটি ক্রয় করেন। উইলফ্রেড ভয়েনিক এর মালিক বিধায় এর নামকরণ করা হয় ভয়েনিকের পাণ্ডুলিপি। কিন্তু এর ভেতরে কোনো লেখার মর্মার্থ তো দূরের কথা, একটি বর্ণ পর্যন্ত আজ অব্দি কেউ বুঝতে পারেনি। কি নেই এই পাণ্ডুলিপিতে? ফুল, ফল, সংখ্যা, জ্যামিতিক নকশা, গ্রহ, নক্ষত্র, ছবি ইত্যাদি। এই যেন এক মহা দুর্বোধ্য ধাঁধা। প্রথম দিকে এর লেখককে তা বের করতেই হিমশিম খেতে হয়েছিল। পরবর্তীতে বহু চেষ্টা তবদির করে এর লেখক রজার বেকনের নাম জানা গেলেও এটাতে তিনি কোন বিষয়ে কি লিখে গেছেন তা জানা যায়নি। কেউ কেউ মনে করেন এটাতে তিনি স্বর্ণ তৈরির পদ্ধতি লিখে গেছেন, আবার কেউ বা মনে করেন এটিতে তিনি আত্মার গোপন রহস্য বলে গেছেন। আবার কারো মতে এতে মৃত্যুর ওপারের কথা কিংবা অমরত্বের কথা লেখা হয়েছে। কেউ আবার দাবি করেছেন এর 14টি বর্ণ তিনি বুঝতে পেরেছেন, কেউ আবার এর 10টি শব্দ বুঝতে পেরেছেন বলেও দাবি করেন। কিন্তু আজ অবধি কেউ এর পরিপূর্ণ মর্ম উদ্ঘাটন করতে সক্ষম হয়নি। এই পাণ্ডুলিপিটি মানুষের নিকট অমীমাংসিত রহস্যই রয়ে গেছে। নাম্বার 6, অভিশাপযুক্ত স্বর্ণ ফলক। অভিশাপযুক্ত ফলক তথা ট্যাবেলার ডেফিক্সিওনিস ছিল প্রাচীন রোমের বেশ পরিচিত একটি জিনিস। কারো উপর প্রতিহিংসাবশত প্রতিশোধ নিতে চাইলে সেই ব্যাপারে বিভিন্ন মন্ত্র লিখে এসব ফলকে খোদাই করা হতো। সার্বিয়ার পূর্বাঞ্চলে খুঁজে পাওয়া এই ফলকগুলো তৈরিতে ব্যবহার করা হয়েছিল স্বর্ণ। কিছু কিছু ট্যাবলেটে গ্রিক ভাষা ব্যবহৃত হলেও অন্যগুলোতে অজানা এক ভাষার পাশাপাশি ব্যবহার করা হয়েছিল বিভিন্ন প্রতীক, যেগুলোর মর্মোদ্ধার করা সম্ভব হয়নি আজও। কিছু কিছু ফলকে শয়তানকে আহ্বান করা হয়েছে। এই প্রতীকগুলো মানুষ অপদেবতার যোগাযোগের জন্য ব্যবহৃত গোপন কোড। নতুন আবিষ্কৃত এই ফলকগুলো প্রায় 1600 বছরের পুরনো। এর আগে সীসার তৈরি ফলক খুঁজে পাওয়া গেলেও স্বর্ণের ফলকগুলো একেবারেই স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত। নাম্বার 7, রহস্যময় পিরামিড।
বহুভুজের ওপর অবস্থিত যে ঘনবস্তুর একটি শীর্ষবিন্দু থাকে এবং যার পার্শ্বতলগুলো প্রত্যেকটি ত্রিভুজাকার তাকেই পিরামিড বলে। মিশরে মোট ৭৫টি পিরামিড আছে। সবচেয়ে বড় পিরামিডটি হলো গিজার পিরামিড, যা খুফুর পিরামিড হিসেবেও পরিচিত। খ্রিস্টপূর্ব ৫০০০ বছর পূর্বে এই গিজার পিরামিডের সৃষ্টি বলে ধারণা করা হয়। এর উচ্চতা ৪৮১ ফুট এবং এটি ৭৫৫ বর্গফুট জমির ওপর অবস্থিত। প্রায় ২০ বছর ধরে ১ লাখ শ্রমিকের দ্বারা এটি তৈরি করা হয়। এই পিরামিডটি তৈরি হয় বিশাল বিশাল পাথর দিয়ে, যার প্রত্যেকটির ওজন প্রায় ৬০ টন এবং দৈর্ঘ্য ৪০ ফুট। প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতির ছোঁয়ায় বর্তমানে হয়তো এত ভারী পাথর উত্তোলনের যন্ত্র বের হয়েছে, কিন্তু প্রায় ৭০০০ বছর পূর্বে যখন প্রযুক্তির কোনো ছোঁয়াই ছিল না, সেই সময় এত ভারী ভারী পাথর দিয়ে কিভাবে এই পিরামিডগুলো নির্মাণ করা হয়েছিল সেই রহস্য আজও মানুষের নিকট অমীমাংসিত। প্রকৃতির রহস্য পছন্দ করে, নিজেকে সে আগলে রাখে নানা ধরনের রহস্য দিয়ে। কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে, আবার কিছু রহস্য অমীমাংসিতই থেকে যায়। আবার কিছু কিছু প্রাচীন এমন সব অদ্ভুত জিনিস সামনে আসে, তখন আমরা ভাবি এটাও কি সম্ভব। হয়তো ভবিষ্যতের মানুষ আমাদের অনেক ঘটনা এবং বস্তু দেখে একইভাবে বিস্মিত হবে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।